নমস্কার, রাত 10:30টার আকাশবার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুই। প্রথমেই হেডলাইন্স। চলে গেলেন কবি শঙ্খ ঘোষ, আক্রান্ত হয়েছিলেন করোনায়। বিধি মেনে শেষকৃত্য নিমতলা শ্মশানে, কবির ইচ্ছের মর্যাদা দিয়ে হলো না তোপধ্বনি, বাংলা জুড়ে শোকের ছায়া। বাংলায় এখনই লকডাউন নয়, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। টিকার দাম বাড়ায় প্রধানমন্ত্রীকে ফের চিঠি, 1 কোটি ভ্যাকসিনের দাবি। ম্যানমেড দ্বিতীয় ঢেউ, মোদীকে নিশানা তৃণমূল নেত্রী। রাজ্যে 10,000 পেরোলো সংক্রমণ, রেকর্ড মৃত্যু। 24 ঘন্টায় মৃত 58। কলকাতায় রেকর্ড সংক্রমণ, সব জেলায় বাড়ছে আক্রান্ত, হাসপাতালে বাড়ছে বেড। অক্সিজেন না পেয়ে বেলেঘাটা আইডিতে মৃত্যু। নাসিকে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার লিক, মৃত 24, করোনা আক্রান্ত। আশঙ্কাজনক 25, পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ। বাংলাতে অমানবিক ছবি, হুগলিতে 18 ঘন্টা পড়ে রইল মৃতদেহ। কাল রাজ্যের 6ষ্ঠ দফা নির্বাচন, মতুয়া অধ্যুষিত এলাকায় ভোট। করোনা বিধি মানতে কড়া নজরদারি বাহিনীর। শেষ 2 দফা একসঙ্গে নয়, তৃণমূলকে জানালো কমিশন। সঙ্গত কারণেই আর্জি খারিজ। করোনা সংক্রমণ বাড়লেও জীবন জীবিকার কথা ভেবে এখনই লকডাউনের পথে হাঁটল না নবান্ন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধি মেনেই বাড়ির বাইরে বেরোতে হবে। বাংলায় এখনই লকডাউন হচ্ছে না, দূরত্ববিধি মানতে হবে, মাস্ক পরতে হবে সর্বত্র। মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছেন, বহু প্রান্তিক মানুষ সমস্যায় পড়বেন লকডাউন হলে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মালদা থেকেই তিনি প্রশাসনিক বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ফের তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। কেন ভ্যাকসিনের দাম বাড়ানো হলো জানতে চাইবেন তিনি। লকডাউন ভেবে নেই, এমনিতে লোক 1 বছর ধরে সব বিজনেস সব মার, এমনকি হকার থেকে শুরু করে বেকার থেকে শুরু করে যারা দুমুটো করে খায়, সবার অবস্থা খুব খারাপ। সবাই সাবধানে থাকুক, এটা আমরা বলবো। রাজ্য জুড়ে করোনা সংক্রমণ বেড়েছে, বেসরকারি হাসপাতালগুলোতেও রোগীর ঠাঁই নেই। এই অবস্থায় ফের প্রশ্ন উঠতে শুরু করেছে, বেসরকারি হাসপাতালগুলো দ্বিতীয় সংক্রমণেও মোটা টাকার দাবি করছে করোনা আক্রান্তদের পরিবারের কাছে। আজ মুখ্যমন্ত্রী এই নিয়ে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, বাংলায় মানুষ যেন বিপদে না পড়েন সেদিকে খেয়াল রাখতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় 93 লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে, 1 কোটি ভ্যাকসিন চাওয়া হয়েছে, এখনো পর্যাপ্ত টিকা এসে পৌঁছয়নি বলে দাবি করেছেন তিনি। করোনা আক্রান্তদের পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার দাবি তুলেছেন তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে ব্যবসা করবেন না। আকাশবার্তা। রাজ্যে গত 24 ঘন্টায় 10,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। রেকর্ড সংক্রমণ হয়েছে বাংলায়, মৃত্যু হয়েছে 58 জনের। হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে। রাজ্যে গত 24 ঘন্টায় 10,784 জন আক্রান্ত হয়েছেন। এই প্রথম 10,000-এর গণ্ডি পেরোল বাংলা। আজ রাজ্যের সব জেলায় আক্রান্ত হয়েছেন মানুষ। কলকাতায় রেকর্ড সংক্রমণ হলো, 2,568 জন করোনা আক্রান্ত হয়েছেন আজ। উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 2,149 জন, দক্ষিণ 24 পরগনায় 646 জন, পশ্চিম বর্ধমানে 626 জন। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সর্বত্র সংক্রমণ বাড়ছে। মালদায় 454 জন আক্রান্ত হয়েছেন, মুর্শিদাবাদে 462 জন, দার্জিলিংয়ে 232 জন। পাহাড়ে সংক্রমণ বাড়তে থাকায় পর্যটনে হ্রাস টানা হয়েছে। আজ পর্যন্ত ঝাড়গ্রামে মাত্র 15 জন আক্রান্ত হয়েছেন। রাজ্যে আজ 58 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। উত্তর 24 পরগনায় 14 জনের মৃত্যু হয়েছে। কলকাতায় 13 জনের মৃত্যু হয়েছে আজ। হাওড়া, হুগলি, মালদাতে 4 জন করে মৃত্যু হয়েছে। কলকাতায় আক্রান্ত হয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। মুর্শিদাবাদের বড়োয়ায় কংগ্রেস প্রার্থী শিলাদিত্য হালদার করোনা সংক্রমিত হয়েছেন। আকাশবার্তা। দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে প্রধানমন্ত্রীর জন্য। নরেন্দ্র মোদীকে নিশানা করে বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দক্ষিণ দিনাজপুরে ভোট প্রচার করেন তিনি। করোনার জন্য আলাদা করে কোনো সতর্কতা নেয়নি কেন্দ্রীয় সরকার, শুধুমাত্র ভাষণ দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলোকে কেন্দ্র যে নির্দেশ দিয়েছে তা পালন করা হয়েছে। এখন সংক্রমণ বাড়ায় প্রধানমন্ত্রী সব দায় চাপিয়েছেন আম জনতার ঘাড়ে, বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বালুরঘাটে তিনি বলেন, এই করোনা আসলে কেন্দ্রীয় সরকারের তৈরি, এটা মোদি মেড করোনা, ম্যান মেড ডিজাস্টার নয়। উনি জনগণের উপরে চাপিয়ে দিয়েছে প্রাইম মিনিস্টার, যে জনগণ এবার ঠিক করবে। জনগণ তুমি বাড়িয়ে দিয়ে এবার বলছে জনগণ দেখবে, জনগণের মাথার উপর বোঝা চাপিয়ে দিয়ে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজাস্টার, মোদি মেড ডিজাস্টার। কদিন ধরেই তিনি বলছেন দেশ জুড়ে এই পরিস্থিতির জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। গতকাল সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও বলেছিলেন এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরিও বলেছেন এটা মোদি সরকারের ব্যর্থতা। আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভোট প্রচার করেন তিনি। সেখানে তৃণমূল নেত্রী বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে দিয়ে এখন বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়ার স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী। বাংলায় বেঙ্গল ইঞ্জিন সরকারই চলবে। তিনি বলেন, ভারতবাসীর জীবন নিয়ে ভাবনা নেই মোদির,
অক্সিজেন, টিকা, ওষুধ সব বিদেশে পাঠিয়ে অর্থ আয় করছেন। আজ ভোটগুরু প্রশান্ত কিশোর বলেছেন, মোদি ব্যর্থ, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাই মোদি আমজনতার ঘাড়ে দায় চাপিয়েছেন। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন নিজেই নিজের পিঠ চাপড়াবেন। আকাশ বার্তা। অক্সিজেন না পেয়ে বেলেঘাটা আইডিতে মৃত্যু হলো এক রোগীর। জলপাইগুড়িতেও দেখা গেল চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু হয়েছে এক করোনা আক্রান্তের। ফের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই রাজ্যের। হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু অভিযোগ উঠতে শুরু করেছে বাংলাতেও। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন 77 বছরের বৃদ্ধা ইলা সরকার। অক্সিজেন চলছিল তার, কিন্তু তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয় সেই অক্সিজেন খুলে নিয়ে অন্য এক রোগীকে দেওয়া হয়। বৃদ্ধাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সাধারণ বেডে। এরপরই তার মৃত্যু হয় বলে অভিযোগ তুলেছে তার পরিবার, যদিও অভিযোগ অস্বীকার করেছে আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে জলপাইগুড়িতেও। জ্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রঞ্জন মিত্র নামের এক প্রৌঢ়। বিনা চিকিৎসায় তাকে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছে। এখন নতুন যে কোভিডের স্ট্রেন আসছে, হঠাৎ করে এতটাই লাংসটা ক্ষতি হয়ে যাচ্ছে, মানে উনি একদম দম নিতেই পারছিলেন না। ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সুপারের সঙ্গে বচসা শুরু হয় পরিবারের লোকেদের। দেশজুড়ে যে পরিস্থিতি শুরু হয়েছে তাতে ফের আগের মতোই অবস্থা। হাসপাতালে লম্বা লাইন, টিকা নেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে সব জেলায়। আকাশ বার্তা। বাড়ির সামনে 18 ঘন্টা পড়ে রইল করোনা আক্রান্তের মৃতদেহ। হুগলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। করোনার প্রথম ঢেউয়ে এই একই ছবি দেখা গিয়েছিল রাজ্য জুড়ে। করোনা আক্রান্তের মৃতদেহ বাড়িতেই পড়ে থাকলো 18 ঘন্টা। হুগলির সিঙ্গুরের বাঁকিপুরের বছর 66 ভোলানাথ পাল বেশ কিছুদিন ধরেই করোনায় আক্রান্ত ছিলেন। হোম আইসোলেশনে রাখা হয় তাকে। কাল রাতে মৃত্যু হয় তার। মৃত্যুর 18 ঘন্টা পর বাড়ি থেকে দেহ উদ্ধার করল প্রশাসন। প্রশাসনের সাহায্য মেলেনি বলে অভিযোগ পরিবারের। প্রথম ঢেউয়ের মতো ছবি দেখা গেল দ্বিতীয় ঢেউয়েও। সংক্রমণ নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। দেখি বেড করা ছাড়া তো আমাদের কাছে উপায় নেই। আতঙ্ক আছেন? স্বাভাবিক ব্যাপার, কেন বেশি দিন হয়নি যে 1-2 সপ্তাহ ধরে পস্তাচ্ছিল ওরকমটা। কিন্তু কোভিড পজিটিভ বেরোলো 17 তারিখে, আর আজকে 21 তারিখ 20 তারিখে মারা গেল। মানে 2 দিন এরকম বডি পড়ে আছে। হ্যাঁ, কালকে রাত্রি থেকে পড়ে আছে। অক্সিজেন না পেয়ে মৃত্যু হলো পূর্ব মেদিনীপুরের আরও এক যুবকের। স্বাস্থ্য দপ্তরের কাছে অক্সিজেনের জন্য আর্জি জানিয়েও মেলেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। আকাশ বার্তা। মধ্যপ্রদেশে লুট হলো অক্সিজেন সিলিন্ডার। দেশ জুড়ে হাহাকার শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে গত 1 বছরে যে পরিমাণ অক্সিজেন উৎপাদন করা হয়েছে তার বেশিরভাগই বিক্রি করা হয়েছে বিদেশে। টিকার আকালের সঙ্গেই অক্সিজেনের আকাল শুরু হওয়ায় মধ্যপ্রদেশে অক্সিজেনের গাড়ি আটকে লুট করে নিলেন করোনা আক্রান্তদের পরিবার। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ডামোহতে অক্সিজেন ভর্তি ট্যাঙ্কার যাচ্ছিল, সেই ট্যাঙ্কার আটকে দেয় রোগীর পরিবার। যদিও মধ্যপ্রদেশ সরকার বলেছে আতঙ্কে লুটের পথে হেঁটেছে পরিবার। মধ্যপ্রদেশে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে, যদিও তথ্য বলছে দেশে অক্সিজেনের আকাল শুরু হয়েছে। মধ্যপ্রদেশ এবং গুজরাটে টান সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হচ্ছে কেন দেশ জুড়ে অক্সিজেনের আকাল শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে 2020 সালের 1 এপ্রিল থেকে 2021 সালের জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ভারত বিদেশে অক্সিজেন বিক্রি করেছে 9031 মেট্রিক টন। 2019 এপ্রিল থেকে 2020 ডিসেম্বর পর্যন্ত দেশ বিক্রি করেছিল 4502 মেট্রিক টন। অক্সিজেন বিদেশে বিক্রি করে টাকা কোষাগারে ভরেছে মোদী সরকার। এবছর জানুয়ারি পর্যন্ত কেন্দ্র ভাবেনি এত চাহিদা হতে পারে অক্সিজেনের। এখন কেন্দ্র নির্দেশ দিয়েছে প্রতিদিন 7000 মেট্রিক টন অক্সিজেন তৈরি করতে হবে। কিন্তু সমস্যা শুরু হয়েছে অন্য জায়গায়। মেডিকেল অক্সিজেনের চাহিদা বাড়লেও সিলিন্ডার নেই দেশে, ট্যাঙ্কারও নেই। যে সাইরোজেনিক ট্যাঙ্কার দরকার তা ভারতে রয়েছে কম, এখন সব রয়েছে বিদেশে। ফলে গ্রামীণ এলাকায় অক্সিজেন সরবরাহ ব্যাহত হচ্ছে। তাছাড়া প্রথম দিকে রেল মন্ত্রক চায়নি অক্সিজেন ট্যাঙ্ক রাজ্যগুলোতে নিয়ে যেতে, পরে সিদ্ধান্ত বদল করে তারা। অক্সিজেনের অভাবে দিল্লিতে বহু হাসপাতালে রোগী ভর্তি বন্ধ করা হয়েছে আজ। আকাশ বার্তা। টিকার দাম বাড়ালো সিরাম ইনস্টিটিউট। আর আদার পুনাওয়ালা বলেছেন ভ্যাকসিন তৈরির জন্য ব্যাংক থেকে 3000 কোটি টাকা ঋণ নিয়েছিলেন, সেই ঋণ শোধ করতেই এই মূল্যবৃদ্ধি। সেরাম ইনস্টিটিউট জানিয়ে দেয় টিকার দাম বাড়াতে তারা বাধ্য হয়েছে। এবার থেকে বেসরকারি সংস্থার কাছে তারা কোভিশিল্ডের প্রতি ডোজ বিক্রি করবে 600 টাকায়, অর্থাৎ 2টো ডোজ বিক্রি করবে 1200 টাকায়। রাজ্য সরকারগুলোর কাছে তারা প্রতিটা ডোজ বিক্রি করবে 400 টাকায়, অর্থাৎ 2টো ডোজের দাম পড়বে 800 টাকা। তবে কেন্দ্রীয় সরকারকে প্রতিটা ডোজ তারা বিক্রি করবে 150 টাকায়। সেরাম ইনস্টিটিউটের কর্তা আদার পুনিয়াওয়ালা বলেছেন ভ্যাকসিন তৈরির জন্য 4500 কোটি টাকা খরচ হচ্ছে। এর জন্য তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 3000 কোটি টাকা। এই টাকা শোধ
করার জন্য তিনি টিকার দাম বাড়াতে বাধ্য হয়েছেন। পুনেওয়ালা বলেছেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তিনি দাবি মতো টাকা পাননি। 1 মে থেকে 18 বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 45 বছরের বেশি বয়সী হলে টিকা বিনামূল্যে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোভিশিল্ড ভ্যাকসিন কি বিনামূল্যে পাবেন সবাই? এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারগুলো। ইতিমধ্যেই ছত্তিশগড়, ঝাড়খণ্ড সিদ্ধান্ত নিয়েছে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। সিরামের কাছ থেকে টিকা কিনে বিনামূল্যে দেওয়া হবে সবাইকে। সিরাম জানিয়েছে, জুলাইয়ের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না। আকাশ বার্তা। ভারতের তৈরি কোভ্যাক্সিন করোনার দ্বিতীয় মিউটেন্ট প্রতিহত করতে পারে, জানালো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তবে কোভিশিল্ডের কার্যকারিতা অনেক বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার নতুন স্ট্রেনকে প্রতিহত করতে পারে। দেশজুড়ে যে দ্বিতীয় মিউট্যান্টের সংক্রমণ বাড়ছে, সেই দ্বিতীয় মিউট্যান্ট রুখতে পারবে কোভ্যাক্সিন। এখন প্রশ্ন হচ্ছে, কোন ভ্যাকসিন সবচেয়ে বেশি কার্যকর? দেশ ও বিদেশের বিজ্ঞানীরা যে গবেষণাপত্র সামনে এনেছে, সেখানে বলা হয়েছে বিশ্বে এখনই যে টিকা তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী ফাইজারের টিকা, 94% কার্যকরী। এরপর রয়েছে স্পুটনিক ভি। এই ভ্যাকসিনের কার্যকারিতা 94%। ভারত কয়েকদিনের মধ্যেই বিদেশি টিকার অনুমোদন দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কোভিশিল্ড না কোভ্যাক্সিন, কোনটা বেশি কার্যকরী? বিজ্ঞানীরা যে গবেষণাপত্র সামনে এনেছেন, সেখানে দেখা যাচ্ছে কোভিশিল্ডের কার্যকারিতা দেখানো হয়েছে 90%, সেখানে কোভ্যাক্সিনের কার্যকারিতা 81%। বিজ্ঞানীরা বলছেন, কোভিশিল্ডের ভ্যাকসিনে শিম্পাঞ্জি থেকে নেওয়া সক্রিয় ভাইরাস দেয়া থাকে, সেজন্য কোভিশিল্ড নিলে জ্বর আসার সম্ভাবনা। কোভ্যাক্সিনে নিষ্ক্রিয় ভাইরাস থাকে। তবে দুটোই ব্রিটেন, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকা স্ট্রেনকে প্রতিহত করতে পারে। কোভিশিল্ড সব ধরনের করোনা ভাইরাস প্রতিহত করবে। আকাশ বার্তা। দেশে প্রায় 13 কোটি মানুষকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র 2 কোটি মানুষ। রাতেই রিপোর্ট প্রকাশ করে জানালো কেন্দ্র। দেশে গত 24 ঘন্টায় 2,95,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশ। 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাতেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে অক্সিজেনের আকাল নেই, টিকার অভাব নেই। কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বলা হয়েছে, কোভ্যাক্সিন টিকা নেওয়ার পর 0.04% মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, আর কোভিশিল্ড নেওয়ার পর 0.03% মানুষ সংক্রমিত হয়েছেন। সরকারি রিপোর্টেই বলা হয়েছে, এ পর্যন্ত কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেয়া হয়েছে 1,10,00,000 মানুষকে। দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র 17,37,000 মানুষ। কোভিশিল্ডের প্রথম ডোজ দেয়া হয়েছে 10,30,00,000 মানুষকে। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেয়েছেন 1,57,32,000 মানুষ। আজ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল নেত্রী টিকা নিয়ে মিথ্যা অভিযোগ করছেন। তৃণমূল কংগ্রেসের কারণ হচ্ছে কোভিড আতঙ্ক তৈরি করে মানুষ যাতে ভোট দেবে বিরত থাকেন, এবং সর্বত্র এরা করেছে। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেছেন, গত 1 বছরে দারিদ্র সীমার নিচে চলে গেছেন বহু মানুষ। গত 1 বছরে আমাদের দেশ রেকর্ড করেছে দারিদ্র সীমার নিচে সবচেয়ে বেশি সংখ্যা মানুষ গিয়েছেন। এই বছর রিভার্স হলো, দারিদ্র সীমার উপরে থাকা মানুষ দারিদ্র সীমার নিচে গিয়েছে। ভ্যাকসিন, ওষুধ, অক্সিজেন নিয়ে রাজনীতি বন্ধের আবেদন করেছে সিপিআইএম। আকাশ বার্তা। হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার লিক করায় মহারাষ্ট্রের নাসিকে মৃত্যু হলো 24 জনের। 25 জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে উদ্ধব সরকার। করোনা ওয়ার্ডে সরাসরি অক্সিজেন সরবরাহ করতে গিয়ে দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের নাসিকে। এখনো পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। 25 জনের অবস্থা আশঙ্কাজনক। শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নাসিকে ডক্টর জাকির হোসেন হাসপাতালে 150 জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন। অক্সিজেনের একটা কর্ক কাজ করছিল না বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। সেই কর্ক মেরামতি করতে 1 ঘন্টারও বেশি সময় লাগে। ততক্ষণে সব শেষ। আইসিইউ ওয়ার্ডে অক্সিজেন সরবরাহের গতি বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছিল। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। मेरी माँ की छाती दबा दबा के मुर्गी के जैसे मर गई वो, फड़फड़ करके कोई नहीं आया उसके पास। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আজ তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে যা করছেন প্রধানমন্ত্রী তা নোটবন্দির সমান। আকাশ বার্তা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো কবি শঙ্খ ঘোষের। নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। কবির ইচ্ছেকে মর্যাদা দিয়ে তোপধ্বনি দেওয়া হলো না। চলে গেলেন কবি শঙ্খ ঘোষ। গত 14 এপ্রিল করোনায় আক্রান্ত হন কবি। হাসপাতালে যেতে না চাওয়ায় বাড়িতেই কবির চিকিৎসা ব্যবস্থা করা হয়। আজ সকালে 89 বছর বয়সে প্রয়াত হন কিংবদন্তি প্রতিম এই কবি।
1932 সালের 5ই ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। কিশোর বেলা থেকেই কবিতার প্রতি টান অনুভব করতেন কবি, তাই সাহিত্য সেবাকেই জীবনের ব্রত করে নেন তিনি। বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন দিল্লি, বিশ্বভারতী এবং যাদবপুরে। 1967 সালে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় যোগ দেন তিনি। অধ্যাপনার পাশাপাশি সাহিত্যই হয়ে উঠেছিল তার শ্বাস প্রশ্বাস। কবির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাহিত্য মহলে। গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, রাষ্ট্রীয় মর্যাদার সম্মান জানানো হলেও গান স্যালুট বাদ রাখা হবে। মৃত্যুতে আমরা সকলে শোক জ্ঞাপন করছি। কবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনকর। কোভিড বিধি মেনে বাড়ি থেকেই কবির শবদেহ নিয়ে যাওয়া হয় তার ভাই নিত্যপ্রিয় ঘোষের বাড়িতে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় নিমতলা মহাশ্মশানে। সেখানেই তোপধ্বনি ছাড়া শেষকৃত্য হয় কবির। পরিবারের ইচ্ছা অনুযায়ী আড়ম্বরহীনভাবেই শ্রদ্ধা জানানো হয় তাকে। আকাশবার্তা। কেউ কেউ মৃত্যুর পরেও থেকে যান মানুষের হৃদয়, যেমন শঙ্খ ঘোষ। সাহিত্য সাধনার জন্য পেয়েছেন অজস্র সম্মান। আর দেখি তোমার শরীর নেই, তোমার আত্মাও আজ ঢেকে গেছে ঘাসে। প্রতিটা চলে যাওয়াই শূন্যতা, প্রতিটা মৃত্যুই খালি করে যায় নিজস্ব জায়গা। সত্যি কি তাই? কবি হয়তো জানতেন সবকিছু হারিয়ে যায় না, তাই হয়তো নিজেই লিখে গিয়েছিলেন, শূন্যতাই জানো শুধু, শূন্যের ভেতরে এত ঢেউ আছে সে কথা জানো না। এই অন্ধকার সময়ে কবি শঙ্খ ঘোষই হয়তো বলতে পারেন, বুক পেতে শুয়ে আছি ঘাসের উপরে। 1977 সালে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য প্রথমবার সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি। 1989 সালে ধুম লেগেছে হৃদকমলে কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার। গান্ধর্ব কবিতাগুচ্ছের জন্য সরস্বতী পুরস্কার। 1999 সালে কন্নড় ভাষা থেকে রক্তকল্যাণ নামক নাটক অনুবাদ করে আরও একবার সাহিত্য একাডেমি পান তিনি। 1999-তে বিশ্বভারতী কবিকে দেশিকোত্তম দিয়ে সম্মানিত করেন। 2011-য় পদ্মভূষণ, 2016-য় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ সম্মানে সম্মানিত করা হয় কবিকে। রবীন্দ্রনাথ জীবনানন্দ, শক্তি সুনীলের পর শঙ্খধ্বনি ছিল বাংলা সাহিত্যে এক অনস্বীকার্য অবদান, যে স্বর পৌঁছে যায় আমজনতার চৌকাঠে। আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর, আজ নেমে গেছে সব। আকাশবার্তা। ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। ছেলেকে হারিয়ে মা ডাক শুনতে বারে বারে হাসপাতালে গৃহবধূ। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।